মৌলির করা সমস্ত চক্রান্ত ধরতে পেরে মৌলিকে ঠাসিয়ে চড় মারল ঈশানী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বাণী মধুরাকে বলছে যে তার মানে বিক্রমদেব আগে থেকেই আমাদেরকে চিনে ফেলেছিলেন। আদি তখন বাণীকে বলছে তার মানে বুঝতে পারছো তো বাণী, কেমন লোক বিক্রমদেব, তোমাদেরকে চিনে ফেলেও তোমাদেরকে কিন্তু এক ফোঁটাও বুঝতে দেয়নি, তোমাদের তালে তাল মিলিয়ে চলেছিল। মধুরা তখন বলছে যদি বিক্রমদেব সত্যিই তোমাদেরকে চিনে থাকে তাহলে নিশ্চয়ই ও পরের চালটাও ভেবে রেখেছে। অনিরুদ্ধ তো এবার বাণীকে বলছে বাণী আমাদের আর বসে থাকার সময় নেই। বাণী তখন বলছে যে হ্যাঁ, এবার আমাদের বিক্রমদেবের মুখোমুখি হতেই হবে। অনিরুদ্ধ তখন বলে যে হ্যাঁ, আমাকে এক্ষুনি বিক্রমদেবের মুখোমুখি হতেই হবে, কিন্তু বাণী তুমি আমার সঙ্গে যাবে না, তুমি বাড়িতেই থাকো। আদিত এবার বাণীকে বোঝাচ্ছে, বলছে যে হ্যাঁ বাণী, অনিরুদ্ধ ঠিক কথাই বলেছে, তোমার এই অবস্থায় তোমার কোথাও যেতে হবে না। বাণী তখন সাথীকে বলছে মাসিমণি, বিপদের সঙ্গে কিন্তু আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, আমি যেখানে যাই বিপদও সেরকমভাবে আমার পেছন পেছন চলে আসে, কিন্তু তুমি আশীর্বাদ করো যাতে আমি আমার গোটা পরিবারকে সসম্মানে মুক্তি দিতে পারি, সকলকে নিজের অধিকার ফিরিয়ে দিতে পারি, সমস্ত সম্পত্তি ওদের হাতে তুলে দিতে পারি। আদি তখন বাণীকে বলছে যে আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। মধুরাও তো এবার বাণীকে বোঝাচ্ছে, বলছে বাণী সাবধানে যাবে, কিন্তু ওই বিক্রমদেবকে এক ফোঁটাও বিশ্বাস নেই। বাণীও তো এবার ডায়লগ দিচ্ছে, বলছে যত বড়ই খেলা হয়ে যাক না কেন, আজকে এই শেষ দেখে আমি ফিরবো না। এরপর বাণী আর অনিরুদ্ধ ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে বিক্রমদেব তো তানিয়াকে ভুলভাল জিনিস বোঝাচ্ছে, ফোনে বাণী অনিরুদ্ধ সকলের ফটো ফটো দেখাচ্ছে। ঠিক তখনই তো অনিরুদ্ধ আর বাণী সেখানে চলে আসে। বাণী তো এসেই তানিয়াকে ডেকে বলছে মাম্মাম তুমি এখানে কি করছো, যাও এক্ষুনি ঘরের ভেতরে যাও। তো তানিয়া তো এবার ওখান থেকে চলে যায়। বিক্রম তো এবার বাণী আর অনিরুদ্ধ যে ছদ্মবেশ নাম নিয়ে গিয়েছিল ওদেরকে ওই নামে ডাকছে, বলছে মিস্টার অ্যান্ড মিসেস বাজুরিয়া। মানে জানো তো আজকে মিসেস বাজুরিয়া আর মিস্টার বাজুরিয়া আমাদের অফিসে এসেছিলেন, এসে আমার থেকে এই সম্পত্তিটা কিনতে চেয়েছিলেন। এই বাড়িটা কেনার বিনিময়ে কি দিয়েছে জানো? বস্তা ভর্তি টাকা। এই বস্তার ওপরের টাকাগুলো তো সব আসল, এগুলো আমি আমার পকেটেই রেখে দিচ্ছি, কিন্তু এর ভেতরে সেসব রঙিন কাগজগুলো তোমরা আমাকে দিয়েছো। দাঁড়াও আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি, দেখো। বিক্রম তো এবার সেই কোচা কাগজগুলো বস্তার ভেতর থেকে বের করে অনিরুদ্ধ আর বাণীর মাথায় ছড়িয়ে দেয়। বিক্রম তো এবার বাণী আর অনিরুদ্ধকে বলছে যে কি ভেবেছিলেন মিস্টার বাজুরিয়া আর মিসেস বাজুরিয়া, আমি তোমাদের চালাকি ধরতে পারবো না? অপরদিকে দেখা যাচ্ছে পিনাকি তো ঘরের ভেতরে চলে এসেছে, ঘরে এসে নিজের ছদ্মবেশে যেসব জিনিসপত্রগুলো পড়েছিল সেগুলো এক এক করে খুলে খুলে রাখছে। হঠাৎই দেখা যাচ্ছে যে পিনাকির মাথাটা কেমন যেন একটা ঘুরে যায়। ঠিক তখনই তো সেখানে ঈশানী এসেই পিনাকিকে ধরে নিয়েছে, পিনাকিকে একটুকু আস্তে আস্তে করে খাটে বসায়। ঈশানী তো বুঝতে পেরেছে যে পিনাকির প্রেশারটা ফল করেছে, সঙ্গে সঙ্গে প্রেশারের ওষুধটা পিনাকিকে খাইয়ে দেয়। ঈশানী তো এবার পিনাকিকে বলছে আমি তোমাকে কতবার করে বলেছি যে ওই বাণী বলে মেয়েটার ভরসায় তুমি থেকো না, ওর কথা তুমি এইভাবে শুনো না, তুমি ওর কথা এইসব কাজ করো না। এখন তুমি দেখতে পাচ্ছ তোমার কি অবস্থা, তোমার শরীরের কি হয়েছে। তো তুমি বলো তো বিক্রমদেব যদি এখন সবকিছু জেনে যায় তারপর আমাদের সকলকে বাড়ি থেকে বের করে দেয় তখন কি হবে? পিনাকি তো এবার ঈশানীকে বলছে দূর বাবা তুমি এতটা কথা বলো না তো, তুমি তো বকেই যাচ্ছ একের পর এক। আরে বাবা তুমি টেনশন করো না, আমি একদম ঠিক আছি, তুমি কেন এত টেনশন করছো? ঈশানী তো পিনাকিকে সরাসরি বলছে যে না তুমি একদম ঠিক নেই, আর এই সমস্ত কিছুর জন্য কে দায়ী বলো তো? ওই মেয়েটা বাণী। তুমি ভুলে যেও না ওই মেয়েটা কিন্তু একদিন তোমার ওপর গুলি চালিয়েছিল। পিনাকি তখন বলছে না এই ব্যাপারটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। ঈশানী তো এবার রেগে যায়, পিনাকিকে বলছে তাহলে সঠিকটা কি তুমি বলো, সবাই কিন্তু সবটা জানে। পিনাকি তো এবার ঈশানীকে সরাসরি বলছে আরে সবাই যেটা জানে সেটাই যে সত্যি বা সেটাই যে ঠিক সেটা আমাকে মানতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তুমি আমাকে বলো আদালতে কি প্রমাণ হয়েছে যে বাণী আমাকে গুলিটা চালিয়েছে? তুমি আমাকে বলো না। অপরদিকে দেখা যাচ্ছে বিক্রমদেব বাণী আর অনিরুদ্ধকে বলছে যে কি ভেবেছিলে তোমরা ছদ্মবেশ নিয়ে এসে আমি তোমাদের দুজনকে ধরতে পারবো না, তাই তো? বাণী তখন বিক্রমকে বলছে একটা কথা মাথায় রাখবেন, আমরা যে ধরা পড়েছি বলে নিজেদেরকে কিন্তু দুর্বল ভাবছি না, বাড়ি আর এই কোম্পানি কোনোদিনও আপনার হাতে আমরা যেতে দেব না। বিক্রম তো এবার বাণী আর অনিরুদ্ধকে থ্রেট করছে, বলছে কি ভেবেছিলে তোমরা ওই দুটো একটা কাগজ হাতে চলে এসেছে বলে এই বিক্রমদেবকে দমিয়ে রাখবে? কিন্তু এটা হবে না অনিরুদ্ধ চ্যাটার্জি, আমি এই বাড়িটা কদিন পরেই ভাঙবো আর এখানে একটা বড় শপিং মল তৈরি করব। এই শপিং মলের সামনে না তোমাদের চায়ের দোকানও খোলার টাকা থাকবে না, তোমরা জোর ভিক্ষা চাইতে পারো, ভিক্ষা। অনিরুদ্ধ তো এবার কথাটা শুনে রেগে যায়, বিক্রমদেবকে ছুটে গেছে মারবে বলে বিক্রমদেবের কলারটা টেনে ধরেছে। ঠিক তখনই তো বাণী এসে এবার অনিরুদ্ধকে ছাড়িয়ে নেয়, বলছে কি হচ্ছে মিস্টার চ্যাটার্জি, ছাড়ুন। অনিরুদ্ধ তো এবার বিক্রমকে থ্রেট করছে, বলছে আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আপনার যে অফিসটা আছে না সেটাই আমরা কিনে নেব।
তো এবার বিক্রমকে বলছে আমরা যেভাবে কোর্ট থেকে অর্ডার এনে এই বাড়ি ভাঙাটা বন্ধ করেছি সেরকমভাবেই কোর্ট থেকে অর্ডার এনে এই বাড়িটা আমাদের ন্যায্যভাবে ফিরে পাবো। এই পরিবারে না কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করলে তার ফল কিন্তু খুব খারাপ হবে। এই বলেই তো বাণী আর অনিরুদ্ধ ওখান থেকে চলে যায়। অনিরুদ্ধ আর বাণী ওখান থেকে চলে যাওয়ার পর বিক্রমদেব এবার একা একা বকছে, বলছে অনিরুদ্ধ আর বাণী তোমাদের এই চ্যালেঞ্জটা না আমি অ্যাকসেপ্ট করলাম। তোমাদেরকে আমি পথের ভিখিরি বানাবো, ভিখিরি। তোমাদের কাউকে আমি ছাড়বো না, নামটা ভুলে যেও না, আমার নাম বিক্রম দেব। অপরদিকে দেখা যাচ্ছে ঈশানিত্য সেই একই নাটক পিনাকিকে বলছে আচ্ছা তাহলে আদালতে প্রমাণিত হয়নি বলে তার মানে বাণী নির্দোষ, তাই তো? পিনাকি তো এবার রেগে যায়, বলছে যে আমি কি সেটা বললাম? আদালতে প্রমাণ হয়নি মানে তাকে তো আমরা দোষী বলে প্রমাণিত করতে পারি না। আচ্ছা তুমি একটা কথা ভেবে বলো তো, এই যে বাণী এত কিছু করছে, এত লড়াই করছে কিসের জন্য? শুধুমাত্র কি ওর নিজের লোভের জন্য, না ও কোনো সম্পত্তি পাবে বলে? ও কিন্তু লড়াই করছে তোমার জন্য, আমার জন্য, এই গোটা পরিবারের জন্য। তো পরিবারের মাথার ওপরে যে ছাদটা রয়েছে সেটাকে ফিরিয়ে আনার জন্য, যে অন্যায়ভাবে কেউ আমাদের থেকে যেটা কেড়ে নিয়েছিল। জানি তো সেই আবার নাটক করছে, বলছে বাবা এত কিছুর পরেও সেই তুমি বাণীর হয়ে কথা বলবে? পিনাকি তখন বলছে যে আমি কারোর হয়ে কথা বলছি না, আমি শুধুমাত্র সত্যের জন্য কথা বলছি। ঈশানীতে এবার চিৎকার করে বলছে আচ্ছা পিনাকি সেদিন যদি তোমার গুলিটা লেগে কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম, আমি কাকে নিয়ে বাঁচতাম? পিনাকি তো এবার পেছন থেকে এসে ঈশানীকে জড়িয়ে ধরে। ঈশানী তো খুব জোরে জোরে কাঁদছে। ঈশানী তো এবার কাঁদতে কাঁদতে পিনাকিকে বলছে খালি তোমার মুখে শুধু বাণী বাণী আর বাণী, বাণী যা করছে সব কিছু ঠিক করছে তো? পিনাকি তখন বলছে ওর উদ্দেশ্যটা সৎ ঈশানী, তাই জন্য আমি ওকে এতটা সাপোর্ট করি। ঈশানী তো এবার পিনাকিকে বলছে এই বিশ্বাস না একদিন দেখবে সর্বনাশ ডেকে আনবে। পিনাকি তখন বলছে আর এই বিশ্বাসই যদি একদিন সব কিছু ফিরিয়ে দেয় তাহলে? ঈশানী তখন বলছে সরি আমি এই ঝুঁকিটা নিতে এক ফোঁটাও রাজি নই। পিনাকি তখন সরাসরি বলছে কিন্তু আমি রাজি। অপরদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ তো বাণীকে বলতে বলতে আসছে, বলছে বিক্রমদেবকে কিছুতেই থামানো যাবে না, ও আবার এই সম্পত্তিটা বিক্রি করবার চেষ্টা করবে। বাণী তখন অনিরুদ্ধকে বলছে যে যে করেই হোক ওকে আমাদেরকে আটকাতে হবে। তো আমার এখন সব থেকে বেশি ভয় মাম্মামকে নিয়ে, ওকে ডেকে তো আজকে আবার ভিডিও দেখাচ্ছিল। মাসিমণিও তো বলছিল যে আগের দিন নাকি মাম্মামকে ডেকে ভাব জমানোর চেষ্টা করছিল। যদি মাম্মামের কোনো ক্ষতি করে তখন আমরা কি করব? অনিরুদ্ধ তখন বলছে যে না, আমি থাকতে প্রিন্সেসের কোনো ক্ষতি আমি হতে দেব না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে বাণী আর অনিরুদ্ধ মিলে কি তানিয়াকে বিক্রমদেবের হাত থেকে বাঁচাতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।